আচ্ছা, গর্ভকালীন সময়টাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 3 মাস করে। কিন্তু যখন রক্তপাতের ব্যাপার আসে তখন আমরা 2টা ভাগে ভাগ করি, আর্লি প্রেগনেন্সি ব্লিডিং আর এটা হচ্ছে লেট প্রেগনেন্সি ব্লিডিং। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টক, যেখানে আমরা কথা বলি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ব্যাপার নিয়ে। প্রকৃতির স্বাভাবিক নিয়মই হচ্ছে একজন নারী মা হবেন, তিনি জন্ম দিবেন একটি ছোট্ট ফুটফুটে শিশু। কিন্তু বেশিরভাগ সময় যেটা হয় যে মায়েরা তাদের শারীরিক জটিলতাগুলোকে বুঝতে পারে না, আবার অনেক সময় প্রকৃতিরও ছন্দপতন ঘটে। সেই কারণেই কিন্তু অনেক মায়েরা তাদের প্রিয় সন্তানটিকে হারিয়ে ফেলে। আমরা চাই না এটি কারো ক্ষেত্রেই হোক, এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের হেলথ টকে এভরি ফ্রাইডেতে একজন হেলথ স্পেশালিস্টকে নিয়ে আসি, যিনি কথা বলেন আপনাদের সাথে এবং আপনাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরামর্শগুলোর উত্তর দিয়ে থাকেন। আর তাছাড়া আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভকালীন অবস্থায় রক্তপাত, এর ঝুঁকি, এর বিভিন্ন কারণসমূহ, এর প্রতিকার এবং এর থেকে উত্তরণের উপায়। এবং এই ব্যাপারে কথা বলবার জন্য যিনি আজ আমাদের সাথে আছেন তিনি একজন প্রসিদ্ধ স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর দিনা লায়লা হোসেন লাবণী ম্যাম। তিনি MBBS, FCPS, MCPS ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। তিনি বর্তমানে একজন কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তাই ম্যামের সাথে তো অবশ্যই কথা বলবো এবং আপনাদের যত প্রশ্ন আছে আপনারা সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন নিচে লাইভের কমেন্ট সেকশনে, অথবা আপনি আমাদেরকে শেয়ারও করতে পারেন আপনাদের যে কোনো কথা SMS এর মাধ্যমে। SMS করবার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SFM স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন, পাঠিয়ে দিন 26969 অর্থাৎ 26969 এই নম্বরে। আর তাছাড়া আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের ফোন কল আসা শুরু হয়ে গিয়েছে, তাই আমাদেরকে বেশি করে কলও করতে পারেন আপনি এবং সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কল করতে হলে ডায়াল করুন 0258315184 এই নাম্বারটি, অথবা আপনি ডায়াল করতে পারেন 09642964964। এই লাইভটি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে সবাই আমাদের লাইভটি দেখে অনেক বেশি উপকৃত হতে পারেন। শুধুমাত্র মেয়েরাই না, ছেলেরাও কিন্তু লাইভটি অবশ্যই শেয়ার করবেন, কারণ যাতে করে আপনার বান্ধবী, আপনার মা, আপনার বোন কিন্তু দেখে উপকৃত হবে। এখন তাহলে সরাসরি চলে যাচ্ছি ম্যামের কাছে। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় করে আমাদের স্টেশনে এসেছেন। এবং কেমন আছেন আপনি ম্যাম? ভালো আছি অনি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, প্রথমেই যে ব্যাপারটি জানতে চাইবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের তো বিভিন্ন ধরনেরই ঘটনা ঘটে, বিভিন্ন সমস্যা তারা ফেস করে। সবচেয়ে বেশি যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে আমরা যেটাকে বলি মেডিকেলের ভাষায় দ্য ডেঞ্জার সাইন্স, অথবা 5টি বিপদ চিহ্ন বা বিপদ সংকেত। সেগুলো কি কি যদি একটু আমাদেরকে জানাতেন। হ্যাঁ, ঠিকই বলেছ, গর্ভকালীন সময়ে কিছু বিপদ সংকেত আছে, তার মধ্যে খুব উল্লেখযোগ্য 5টি। তো সেটা বলার আগে আমি বলতে চাই যে গর্ভকালীন সময়টা কি। সেটা হচ্ছে একটা মেয়ের যখন পিরিয়ড মিস করে তখনই তো সে জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়েছে। তো গর্ভকালীন সময়টা সাধারণত কাউন্ট করা হয় লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে 9 months + 7 days অথবা 40 weeks হিসাব করে। হ্যাঁ, তো এই সময়ে যে ধরনের ডেঞ্জার সাইনগুলো দেখলে তাকে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সেইগুলোর মধ্যে 5টি হচ্ছে উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভকালীন রক্তপাত। সেটা গর্ভকালীন অথবা পরবর্তী সময়ের মধ্যেও হতে পারে রক্তপাত। আর এই রক্তপাতটাই হচ্ছে মাতৃমৃত্যুর সবচাইতে প্রধান কারণ। প্রায় 35 থেকে 38% কজই মাতৃমৃত্যুর কারণ হচ্ছে গর্ভকালীন বা গর্ভ পরবর্তী সময়ে রক্তপাত। এছাড়া অন্যান্য যেসব ডেঞ্জার সাইনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে খিচুনি। খিচুনিটা আসলে হয় হচ্ছে গর্ভকালীন সময়ে যাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পাশাপাশি আরও কিছু পরিবর্তন হয়, যেগুলা সময় মতো যদি ডাক্তারের শরণাপন্ন না হয় বা চিকিৎসা না নেয় তাহলে যেই কমপ্লিকেশন ডেভেলপ করে সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি এক্লাম্পসিয়া। হ্যাঁ, এক্লাম্পসিয়াতে হাইপারটেনশনের পরবর্তী কমপ্লিকেশন প্রেগনেন্সির। সেই সময় খিচুনি নেমে আসতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে
চোখে ঝাপসা দেখা বা অতিরিক্ত মাথা ব্যথা হওয়া, এগুলোও কিন্তু একটা ডেঞ্জার সাইন। এছাড়া আছে গর্ভকালীন সময়ে বিলম্বিত প্রসব, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেই সময়ে প্রসব ব্যথা ওঠার পরে সাধারণত পরবর্তী 12 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 14 ঘন্টা 16 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাওয়ার কথা, এর মধ্যেও যদি ডেলিভারি না হয় তখনও সেটাও একটা বিপদ সংকেত। সময়টা পার হলেও তাকে হচ্ছে বিশেষায়িত হাসপাতালে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটি হচ্ছে গর্ভকালীন সময়ে অতিরিক্ত জ্বর, অনেক হাই গ্রেড ফিভার হয়ে গেল, তো তখনও হচ্ছে সাধারণত ইনফেকশনের জন্যই হয়, তো সেটা মার জন্য বাচ্চার জন্য দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ, তো এটাও একটা ডেঞ্জার সাইন। ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে মানে বিপদ সংকেতগুলো সবাইকে বোঝালেন। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট অলরেডি চলে এসেছে। একজন কমেন্ট করেছেন ম্যাম যে ওনার হচ্ছে 6 উইকস অফ প্রেগনেন্সি, পাশাপাশি ওনার কিন্তু পায়ে পানি চলে এসেছে, সেক্ষেত্রে উনি কি করতে পারেন বা এটা থেকে মানে এটা কি খুব ভয়ের কোনো কারণ কিনা? আচ্ছা, ধন্যবাদ যিনি কোশ্চেন করেছেন। 6 উইকস প্রেগনেন্সিতে আসলে পায়ে পানি আসা যেটা না, এই সময়ে প্রেগনেন্সিতে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, তো সেটার জন্য পায়ে পানি আসে। তো তার মধ্যে 6 উইকস প্রেগনেন্সিতে পায়ে পানি আসার ওই ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো আসলে প্রেগনেন্সি আরও অ্যাডভান্স হলে আসার কথা পায়ে পানি। তো ওনার যেহেতু এখনই পায়ে পানি আসছে, ওনার কি আগে থেকেই কোনো সমস্যা ছিল কিনা, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে রক্তশূন্যতা বা হচ্ছে থাইরয়েডের সমস্যা, এগুলো তো অনেকের ডিপেন্ডেন্ট ইডিমা হতে পারে। তো ওনার আসলে আরও কিছু কথা জানা দরকার ছিল, যদি উনি আরেকটু ডিটেলস বলতেন। আপনি যদি আমাদেরকে আরেকটু কমেন্ট করে একটু ডিটেলসে যদি আমাদেরকে জানান। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আজকের আমাদের টপিক গর্ভকালীন রক্তপাত নিয়ে, তো গর্ভকালীন রক্তপাতটা কি কি ধরনের হয়, কেন হয়, যদি একটু বলেন। আচ্ছা, গর্ভকালীন সময়টাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 3 মাস 3 মাস করে। কিন্তু যখন রক্তপাতের ব্যাপার আসে তখন আমরা 2টা ভাগে ভাগ করি, আর্লি প্রেগনেন্সি ব্লিডিং আর এটা হচ্ছে লেট প্রেগনেন্সি ব্লিডিং। মানে প্রেগনেন্সির শুরুতে ব্লিডিং সেটা হচ্ছে আলাদা কিছু কারণে হয়, শেষের দিকের ব্লিডিংটা সেটা আবার কিছু আলাদা কারণে হয়। তো প্রথম দিকের যে ব্লিডিংটা সেটা সাধারণত সবচাইতে কমন যেই কজে হয়, আরেকটু বলে নেই, তার মধ্যে যে ব্লিডিংটা হয় এটা কিছু ম্যাক্সিমামই হয় হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কজে। হ্যাঁ, এছাড়া প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড কজেও হতে পারে। প্রেগনেন্সি রিলেটেড কজ মানে প্রেগনেন্সির কারণজনিত কারণেই রক্তপাত হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 95% ব্লিডিংই হয় হচ্ছে অ্যাবর্শনের জন্য, আমরা যেটা খুব কমনলি এই টার্মটার সাথে পরিচিত। হ্যাঁ, এছাড়া হতে পারে একটোপিক প্রেগনেন্সিতে হতে পারে, মোলার প্রেগনেন্সিতে হতে পারে। আর হচ্ছে এছাড়া যেটা বললাম যে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড, যে আগে থেকেই হচ্ছে তার জরায়ুর মুখে কোনো টিউমার, পলিপ বলি আমরা, বা ইরোশন বা ইনফেকশন বা যোনিপথে যদি কোনো ইনফেকশন থাকে, সেই সব কারণেও ব্লিডিং হতে পারে আর্লি প্রেগনেন্সিতে। আর লেট প্রেগনেন্সির ব্লিডিং 6 মাসের পরে যে ব্লিডিংগুলো হয়, সেখানেও সেম, যে প্রেগনেন্সি রিলেটেড প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকতে পারে। তার মধ্যে প্রেগনেন্সি রিলেটেড যে ফ্যাক্টর সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। হ্যাঁ, অ্যান্টিপার্টাম হেমোরেজের মেইন যে পোর্শনটা সেটা হচ্ছে কভার করে রাখে গর্ভফুল। গর্ভফুলটা হচ্ছে যেটাকে আমরা বলি প্লাসেন্টা। প্লাসেন্টা আমাদের ইয়েতে মেডিকেল টার্মে মায়ের জরায়ুর সাথে বাচ্চাটাকে অ্যাটাচড করে রাখে, যেটা যার মাধ্যমে বাচ্চা মায়ের কাছ থেকে পুষ্টি নেয়, অক্সিজেন নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চার যে ওয়েস্ট প্রোডাক্ট সেটাও মায়ের রক্তে দিয়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, সেটা হচ্ছে গর্ভফুল। সেই গর্ভফুলটা যদি, এটা সাধারণ অবস্থান হচ্ছে জরায়ুর উপরে থাকবে, সেই গর্ভফুলটা যদি তার সাধারণ অবস্থানে না থেকে জরায়ুর মুখে থাকে, যে কন্ডিশনটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, অথবা সেই গর্ভফুলটা সেপারেশন হওয়ার কথা টার্মে, একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে গর্ভফুলটার তখন আর প্রয়োজন নেই, তখন সে ন্যাচারালি সেপারেশন হয়ে যাবে। কিন্তু সেই সেপারেশনটা যদি সেই সময় না হয়ে গর্ভকালীন সময়ে ডিউরিং প্রেগনেন্সির সময় কোনো একটা অ্যাক্সিডেন্টাল কারণে ফুলটা সেপারেট হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাবডাপশিও প্লাসেন্টা, সেই কারণেও রক্তপাত হতে পারে। এই 2টা কারণ প্রায় 70% কজকে কভার করে। এছাড়া হচ্ছে তো বললাম যে যদি জরায়ুর মুখে কোনো সমস্যা, যোনিপথের কোনো সমস্যা, সেসব কারণেও ব্লিডিং হতে পারে। আর কিছু কারণ আমাদের মেডিকেল টার্মে এরকম একটা বড় পোর্শন ধরে আছে আনএক্সপ্লেইনড কজ। হ্যাঁ, সবসময় কজটা হয়তো আমরা জানতে পারবো না, বা সবসময় সব ইভালুয়েশনের পরেও কজটা বোঝা যাচ্ছে না, এটা কারণেও হতে পারে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, অনেকের কিন্তু কমপ্লেইন থাকে যে মানে স্পেশালি কনসিভ করার পর যখন আমরা জানি যে তার অ্যামেনোরিয়া হওয়ার কথা, মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কথা, তারপরও অনেকের লালচে কিছু স্পটিং দেখা দিচ্ছে বা একটু লালসার মতো বের হচ্ছে, সেটা কি ভয়ের কোনো কারণ কিনা, বা সেটা আসলে কি ইন্ডিকেট করে? আচ্ছা,
ধন্যবাদ তোমাকে। প্রেগনেন্সি, আচ্ছা প্রেগনেন্সি একটা মানুষ প্রেগনেন্ট কিনা তার প্রধান সিমটমই কিন্তু তার মাসিক বন্ধ হয়ে যাওয়া, তাই না? যোনিপথে কোনো রক্তপাত হবে হবে না। না। কিন্তু তার মানে যেটা হবে না সেটা যদি ঘটে তাহলে তো সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়, তাই না? অবশ্যই। তাহলে যখনই আর্লি প্রেগনেন্সিতে এরকম ব্লিডিং দেখবে তখন তখন অবশ্যই তাকে বুঝতে হবে যে এটা তার জন্য একটা ঝুঁকির একটা হচ্ছে কারণ বা হচ্ছে এটা হচ্ছে তাকে বুঝাই দিচ্ছে যে তাকে এখন ডক্টরের শরণাপন্ন হতে হবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা প্রক্রিয়া না। না। হ্যাঁ, তারপরে কিন্তু আর ব্লিডিং এর সাথে আরো কিছু কিছু সিমটম পেশেন্টের থাকতে পারে, যেমন তলপেটে ব্যথা থাকতে পারে। তো সেই ধরনের কি কি সিমটম, সেই সিমটমগুলো সুন্দর করে নিয়ে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। ম্যাম, একটি কল এসেছে, আমরা কলটা রিসিভ করছি। হ্যালো, 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 আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আচ্ছা, আই থিঙ্ক কলটি কেটে গিয়েছে। তো ম্যাম, আমরা যেহেতু কথা বলছিলাম যে গর্ভকালীন সময়ে রক্তপাতের একটা কজ হতে পারে অ্যাবর্শন। সো ইন দ্যাট কেস অ্যাবর্শন বা মিসক্যারেজ টার্মটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, কিন্তু আপনি যদি একটু নতুন করে বলতেন যে অ্যাবর্শন জিনিসটা কি এবং এটা কি কি ধরনের হয়। আচ্ছা, অ্যাবর্শন জিনিসটা হচ্ছে যে গর্ভস্থ যে প্রোডাক্ট অফ কনসেপশন, মানে কনসেপ্টাস যে জিনিসটা আছে প্রেগনেন্সিতে, সেই কনসেপ্টাস জিনিসটা থেকে হয় নষ্ট হয়ে যেতে পারে। মানে আমরা যেই ভাষায় বুঝতে পারি আর কি অ্যাবর্শনটা, যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আমাদের মেডিকেল টার্মে আমরা জানি যে অ্যাবর্শনের মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, আর হচ্ছে সেপটিক অ্যাবর্শন। তো এইসব হচ্ছে আমরা কিভাবে ক্যাটাগরি করি সেটা হচ্ছে পেশেন্টের সিমটম অনুযায়ী। প্রথমে তো পেশেন্ট আমাদের কাছে সিমটম নিয়ে আসবে, হিস্ট্রি নিয়ে আসবে। হ্যাঁ, উপসর্গগুলো শুনি, তারপরে আমরা প্রয়োজনীয় যেসব ইনভেস্টিগেশন এক্সামিনেশন করি, পাশাপাশি কিছু ইনভেস্টিগেশন করি, তারপর আমরা একটা কনফার্ম ডায়াগনোসিসে আসি যে তার কোন ধরনের অ্যাবর্শন হয়েছে। তো যদি কিছু একটু সংক্ষেপে বলতে চাই তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শনটা যেটা, সেটা হচ্ছে প্রেগনেন্সি জরায়ুতে বাচ্চাটা, গর্ভস্থ যে বাচ্চাটা, ভ্রূণটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি একটু ব্লিডিং হচ্ছে, হালকা হয়তো বা তলপেটে ব্যথা হতে পারে। এটা সাধারণত যদি কোনো কারণে গর্ভস্থ যে ভ্রূণটা বা যে ফুলটা দেওয়া লাগানো, সেই ফুলটা একটু সেপারেট হয়ে যায়, তখন একটু ব্লিডিং হয়। আর এটাকে যদি ভালো মতো যত্ন নেওয়া হয়, সাধারণত দেখা যায় প্রেগনেন্সি কন্টিনিউ করা যায়। আর ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা, সেটা হচ্ছে যে গর্ভস্থ যে প্রোডাক্ট, যেই কনসেপ্টাসটা আছে, তার দেখা যায় কিছু পেশেন্ট আমাদের কাছে আসবে যে সিভিয়ার ব্যথা, রক্তপাত, এই দুইটা নিয়ে, এবং বলবে যে আমার খুব ব্যথা হয়ে একটা চাকা পড়ে গিয়েছে, ব্যথা কমে গিয়েছিল, আবার কিছুক্ষণ পরে ব্যথা হচ্ছে, তখনই আমাদের মনে হবে যে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে। এই ক্ষেত্রে আমরা আরো শুনবো একটি। হ্যাঁ, ঠিক কল আছে, চলে এসেছে। হ্যালো, হ্যালো, কলটি কেটে গেছে আই থিঙ্ক। হ্যাঁ ম্যাম, শুনছিলাম আমরা। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাবর্শনে ছিলাম। তো পেশেন্ট তো সিমটম নিয়ে আসবে যে সিভিয়ার ব্যথা, তারপরে ব্লিডিং হচ্ছে, একটা সময় একটা ভালো রক্তের চাকার মতো বা মাংসের দলার মতো পড়ে যাওয়ার পরে কমে গিয়েছিল, আবার হচ্ছে। তো এরকম যখন বলবে তখন আমরা ধরে নিই যে হতে পারে ইনকমপ্লিট অ্যাবর্শন। তাহলে আমরা প্রয়োজনীয় কিছু এক্সামিনেশন করি, সাথে সাথে ইনভেস্টিগেশন, যেমন আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি। তখন দেখা যায় যে কিছু অংশ রয়ে যায়, তার জন্যই তার হচ্ছে বারবার পেইনটা ফিরে আসছে। আরেকটা হতে পারে কমপ্লিট অ্যাবর্শন, যে পেশেন্টের রক্ত যাবে, তীব্র ব্যথা হবে, সাথে সাথে প্রোডাক্টটা পুরোপুরি পড়ে যাবে, এবং সে বলবে যে যখনই আমার চাকাটা বা রক্তটা পড়ে গেল আমার পেইনটা একদম রিলিফ হয়ে গেল, সেটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন। আর সেপটিক অ্যাবর্শন হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনের সাথে পাশাপাশি দেখা যাবে যে টেম্পারেচার থাকলো, জ্বর থাকলো, ইনফেকশন থাকলো। আবার অনেক সময় দেখা যায় কেউ ইচ্ছা করে, নিজের ইচ্ছা অ্যাবর্শন করে, হয়তো বা সেভাবে সেপটিক কন্ডিশন মেনটেন করে করা হয় না, সেসব ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনে হচ্ছে গর্ভস্থ ভ্রূণটা নষ্ট হয়ে যায়, কিন্তু সে জরায়ুতেই রয়ে যায়, জরায়ু থেকে পড়ে যায় না। হয়তোবা কালচে এসে বলে যে একটা বলে যে আমার যে সিমটম ছিল, আর্লি সিমটম ছিল প্রেগনেন্সির, এখন আমি সেই সিমটমগুলো বুঝতে পারছি না। হয়তোবা তার সিমটম, যেমন তার মর্নিং সিকনেস ছিল, সকালে খারাপ লাগতো, বা হচ্ছে তার যে বমি ছিল সেগুলো না। আবার অনেক সময় দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি, শুরুর দিকে বা মাঝামাঝি সময় তো মুভমেন্ট টের পায়, বাচ্চা নড়াচড়া, তখন বলে যে আমি যে একটু নড়াচড়া কিছুদিন টের পেয়েছি, এখন আবার পাচ্ছি না।
এরকম সিমটম নিয়ে আসতে পারে, পাশাপাশি বলে যে একটু কালচে রক্তের মতো কিছু জিনিস যাচ্ছে। তো এই সিমটম নিয়ে যখন আসে তখন আমরা ধারণা করি যে হতে পারে মিসড অ্যাবর্শন। তারপর যখন সোনোগ্রাফি করি তখন আমরা দেখি যে হয়তো Confirm হয়ে- কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায় বাচ্চা। আচ্ছা ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন যেটি আমি করতে চাইছি সেটা হচ্ছে যে অ্যাবর্শনের কারণটাকে, অ্যাবর্শন তো আমরা বুঝলাম যে হচ্ছে, অ্যাবর্শনগুলো কি কি কারণে হয়? হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাবর্শনের কারণ সবার ফার্স্টে বলি, অ্যাবর্শন যখন হয় অ্যাবর্শনের 40% কারণই দেখা যায় আমরা খুঁজে পাই না, হ্যাঁ, আনএক্সপ্লেইন। আনএক্সপ্লেইন থাকে। আর রিগার্ডিং 60% কজের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ, ওই যে বললাম গর্ভকালীন সময়টাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। First তার trimester। মধ্যে হ্যাঁ অ্যাবর্শন তো আর্লি প্রেগনেন্সিতে হয়। তো অ্যাবর্শনের যে কজ তার মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার কজ আর সেকেন্ড ট্রাইমেস্টার কজ। ফার্স্ট ট্রাইমেস্টার কজে মেইন কজ সেটা হচ্ছে যেটার জন্য দায়ী সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, জেনেটিক কজ। জেনেটিক, একদমই। যদি প্রথম দিকে যে 6 সপ্তাহ 8 সপ্তাহের বাচ্চা নষ্ট হয়ে যায়, দেখা যায় যে যদি স্টাডি করা হয় দেখা যায় যে বাচ্চারই কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে। সেটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোমের যে পেয়ার, যে সংখ্যাও বেশি কম হতে পারে, অথবা দেখা যায় ক্রোমোজোমের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হতে পারে। এটা একটা কজ হতে পারে। আরেকটা সেকেন্ড কজ হচ্ছে ম্যাটার্নাল বিভিন্ন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন ধরো আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে মায়ের, অথবা মায়ের যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে যেটা হচ্ছে সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট হচ্ছে না, অথবা হতে পারে যে মায়ের যদি কোনো ইয়ে থাকে, মেটাবলিক ডিসঅর্ডার থাকে, সেসব ক্ষেত্রেও অ্যাবর্শনটা হতে পারে। আরেকটা কজ হচ্ছে ম্যাটার্নাল ইনফেকশনের জন্য হতে পারে। ম্যাটার্নাল যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এখন যেমন এই যে করোনা ভাইরাল ইনফেকশন আমরা বারবার না করছি প্রেগনেন্সি হতে, যে মেবি যদিও এটা নিয়ে অত স্টাডি এখনো হয় নাই, তারপরেও অ্যাবর্শন হওয়ার চান্স যেহেতু Chance থাকে থেকে এই জন্য তো যেতে আমরা পারে। এখন কনসেপশনটাকে অত এনকারেজ করছি না। হ্যাঁ, তারপরে তো আছেই মায়ের কিছু অটোইমিউনো ডিজিজের জন্য হতে পারে। অটোইমিউনো ডিজিজের মধ্যে হতে পারে মায়ের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটার জন্য হতে পারে প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, এসব কারণে হতে পারে। আর সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন সেটা মেইনলি হয় হচ্ছে যদি জরায়ুর কোনো গঠনগত সমস্যা থাকে। একটা তো কনজেনিটালি থাকে যে জরায়ুর মুখটা মানে structurally যদি কোনো- স্ট্রাকচারাল সমস্যা, জরায়ুর মুখটা তো টাইট হওয়ার কথা এবং সেটা লেবারের সময় ঢিলা হবে, ডেলিভারি হবে। কিন্তু যদি এটা গঠনগত ঢিলা হয়, কোনো ফোন আসছে কি? জি ম্যাম, আচ্ছা, একটা ফোন এসেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপু ভালো আছেন? জি, অনেক ভালো আছি ম্যাম। আপনার সাথে কথা বলবেন, আমরা এখানে গাইনি রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি। ম্যামকে কোনো প্রশ্ন থাকলে করুন। না, কোনো প্রশ্ন নেই আর কি, আমি কথা বলতে চাই। ও আচ্ছা, না ভাইয়া, আমরা আসলে মানে আজকের বিষয় রিলেটেড কোনো প্রশ্ন নেওয়ার জন্যই আসলে ফোন ধরছি। তো ম্যাম, আপনি অ্যাবর্শনের কথা বললেন। তো একজন অ্যাবর্শন পেশেন্ট যখন আপনাদের কাছে আসে, তো এই অ্যাবর্শন পেশেন্টটাকে মানে কিভাবে আপনারা ম্যানেজ করেন হসপিটালে, মানে ম্যানেজমেন্ট প্রসিডিউরটা? ম্যানেজমেন্ট প্রসিডিউর হচ্ছে যখনই অ্যাবর্শন নিয়ে আসে, তার সিমটম নিয়ে আসে, প্রথমে তো সে সিমটম নিয়ে আসলে তার থরো একটা হিস্ট্রি নেই, তারপর আমরা প্রয়োজনীয় যেসব এক্সামিনেশন করতে হয়। আর একবারই Clinical বললাম, হ্যাঁ examination গুলো। করলো, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা যে বললাম যে সে তো রক্তপাত নিয়ে আসছে, ব্লিডিং নিয়ে আসছে, তাহলে তার এখন তার হচ্ছে Bleeding-টাকে হেমাটোলজিক্যাল manage যে করাটা। স্ট্যাটাস সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে হেমোডাইনামিক স্ট্যাটাস যেটা, যে তার হচ্ছে পালস, ব্লাড প্রেশার, এনিমিয়া কন্ডিশন, এগুলো যে দেখতে হয়। তার যদি আগে থেকে ব্লাড গ্রুপ করা না থাকে আমাদের ব্লাড গ্রুপটা করে নিতে হয়, অবশ্যই। কারণ ফোনটা নিতে চাচ্ছ? না না, ফোন আসে। যখনই ব্লিডিং হবে তখনই দেখা যায় যে যদি খুব বেশি ব্লিডিং হয় অনেক সময় রোগীকে রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে। তো আমাদের একটা ভাগ হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, আমরা পেশেন্টটার জেনারেল ম্যানেজমেন্টে তাকে ব্লাড লাগলে ব্লাড দেই, যদি ইনফেকশনের কোনো ফোকাই থাকে অ্যান্টিবায়োটিক দেই, এইভাবে তারপরে পেইন থাকলে পেইন কিলার দেই, তা এই ধরনের ট্রিটমেন্ট দেই। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে যেই ধরনের অ্যাবর্শন নিয়ে আসবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট। সে যদি থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে, যেহেতু এখানে বাচ্চাটা ফিটাসটা এইভাবে, তারপরে পেইন থাকলে পেইন কিলার দেই, তা এই ধরনের এখানে যেহেতু ফিটাসটা কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত
কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, যেভাবে করে কিছু মাকে বেড রেস্টের কথা বলি, কিছু হরমোনাল প্রিপারেশন আছে যেগুলো প্রেগনেন্সিটাকে মেনটেন করতে হেল্প করে, সেগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, আর যদি ইনকমপ্লিট অ্যাবর্শন হয় বা মিসড অ্যাবর্শন হয়, সেক্ষেত্রে যে কনসেপশনের প্রোডাক্টটুকু ইউটেরাসের মধ্যে রয়ে গেছে সেটা এক্সপালশনের ব্যবস্থা করতে হয়। তো সেই এক্সপালশনের ক্ষেত্রে আসলে আমাদের চয়েস থাকে মেডিকেল ট্রিটমেন্ট, মানে মেডিসিন দিয়ে এক্সপালশনের চেষ্টা। যদি সেটাতে মেডিকেল ট্রিটমেন্ট ফেইলিওর হয়, সেক্ষেত্রে অনেক সময় ইভাকুয়েশন করা লাগতে পারে। এগুলোই হচ্ছে মোটামুটি সার্জিক্যাল বা ইভাকুয়েশনটা বলতে কি আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা সেটাকে ওটাই আমাদের ফার্স্ট চয়েস সাধারণত থাকে না। হ্যাঁ, যদি মেডিকেল ট্রিটমেন্ট ফেইলিওর হয় তখন আমরা ইভাকুয়েশন, যেটাকে আমরা সাধারণ মানুষ ডিএনসি বলে জানে, তখন আমরা ডিএনসি করতে হতে পারে। আচ্ছা, ডিএনসিটা কি যদি একটু আমাদেরকে একটু বলতে অল্প করে। হ্যাঁ, ডিএনসি আসলে ডিইএনসি পুরো কথাটা হচ্ছে ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ। এখন যেসব জায়গায় জরায়ুর মুখ অলরেডি খুলে যায় সেখানে ডাইলেটেশন ব্যাপারটা আসলে লাগে না, সেখানে লাগে ইএনসি। আর যেখানে জরায়ুর মুখটা খুলে নাই, যেমন মিসড অ্যাবর্শন, সেখানে লাগে ডিইএনসি। তো এইটা হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিউর যেটা আন্ডার অ্যানেস্থেসিয়াতে করা হয়, যেখানে জরায়ুর মুখে যোনিপথ দিয়ে জরায়ুর মুখ দিয়ে ভিতরের যে কনসেপশনটা সেটাকে বের করে আনা হয়। সেটার জন্য স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা ম্যাম, আমাদের যদি একটু বলতেন, অনেকেরই কমপ্লেইন থাকে এরকম যে বারবার তাদের প্রেগন্যান্সি লস হচ্ছে, এবং বারবার এই প্রেগন্যান্সি লস এই ব্যাপারটা। আরেকটা জিনিস দেখা যায় যে তারা অনেক সময় বলে যে সাপোজ আমার একবার প্রেগন্যান্সি লস হয়েছে, আমি ঠিক তার কতদিন পর আমি আবার বাচ্চা কনসিভ করতে পারবো বা আমি আবার প্রেগন্যান্ট হতে পারবো? দুইটা আসলে দুই ধরনের ব্যাপার। একটা হচ্ছে বারবার প্রেগনেন্সি লস, আর এটা হচ্ছে একবার অ্যাবর্শনের পরে আবার কতদিন পরে সে নেক্সট প্রেগনেন্সি নেবে। আচ্ছা, প্রথমে এটা বলি যে একবার অ্যাবর্শন হয়ে যাওয়ার পরে সাধারণত আমরা বলি, আচ্ছা এটা আবার ডিপেন্ড করে তার বয়সটা কিরকম। হ্যাঁ, বয়সটা যদি হয় যে ধরো 20 to 30 এরকম বয়সের যদি হয়, তাহলে একটা স্ট্যান্ডার্ড যে গ্যাপটা আমরা নিতে বলি সেটা হচ্ছে 6 মান্থস। আর এই 6 মান্থস গ্যাপের উদ্দেশ্য হচ্ছে ইন দ্য মিন টাইম সে যদি এর আগের বার প্রেগনেন্সি আনপ্ল্যান নিয়ে থাকে বা হচ্ছে কোনো ধরনের প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে না যেয়ে থাকে, তাহলে সে এই সময়টার মধ্যে প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে যাবে। তার কোনো ধরনের মায়ের যেগুলো হচ্ছে নোটিফাইবল কজ, ওরকম কোনো কজ আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য, যাতে পরবর্তী প্রেগনেন্সিতে এই ধরনের একটা দুর্ঘটনা না ঘটে। আর যদি মায়ের বয়স বেশি হয়, যে 35 বা 30-র উপরে, সেই ক্ষেত্রে 6 মান্থস গ্যাপ না দিয়ে আমরা সেই ক্ষেত্রে 3 মান্থস গ্যাপের কথা বলে থাকি। এই হচ্ছে পরবর্তী প্রেগনেন্সি। আর যেটা আরেকটা বললে যে রিপিটেড প্রেগনেন্সি লস, রিপিটেড প্রেগনেন্সি লস আসলে আমাদের একটা টার্মই আমাদের, তাই না, একটা ডিজিজ কন্ডিশন। হ্যাঁ, আরপিএল। এখানে হচ্ছে যদি কারো পরপর 3টি বাচ্চা নষ্ট হয়, কনজিকিউটিভ 3 প্রেগনেন্সি লস যদি হয়, অ্যাবর্শন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে আরপিএল বা রিপিটেড প্রেগনেন্সি লস। এই ধরনের মায়েদের হচ্ছে তাদের প্রথম প্রশ্নই থাকে যে নেক্সট টাইম আমি যে প্রেগনেন্ট হব আমার কতটুকু চান্স থাকবে প্রেগনেন্সিটা কন্টিনিউ হওয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর থাকে যে প্রায় 70% ক্ষেত্রেই তার প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার সম্ভাবনাই থাকে। তাহলে এটা একটা আশার বাণী আমরা বলতে পারি। তবে তার আগে যেটা করতে হবে যে তার থরো একটা ইভালুয়েশন লাগবে, তার অ্যাজ ওয়েল অ্যাজ তার পার্টনারের। হ্যাঁ, যে কী কারণে তার বারবার, এবং সেই ক্ষেত্রে হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। তার কোন সময় প্রেগনেন্সিটা লস হচ্ছে, তারপরে কেমন করে ব্যথা হলো, তারপরে ব্লিডিং কীরকম হলো, নাকি পেইনলেস হলো, তারপর হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি লাগবে। যে আমি যে কজগুলো বলেছিলাম অ্যাবর্শনের, সেই সবগুলো কজ, যে এটা কি জেনেটিক কোনো কারণে হচ্ছে, ম্যাটারনাল কোনো ডিজিজের কারণে হচ্ছে, বেসিক্যালি আমাদের ফাইন্ড আউট করতে হবে কজগুলো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। এবং সেই জন্য তাকে ওই অ্যাবর্শন হলো তখন ডক্টরের কাছে গেল সেটা না, সে যখন অ্যাবর্শন হয়ে গেল তারপরে সেটার যে স্পেসিফিক ম্যানেজমেন্ট সেটা সে নিল, নেওয়ার পরে তারপরে সে আবার একটা নির্দিষ্ট সময় পরে 1.5 মাস 2 মাস পরে যখন তার এই প্রেগনেন্সির প্রভাবটা শরীর থেকে চলে যাবে, তখন সে ডক্টরের কাছে যাবে যে তার বেসলাইন ইনভেস্টিগেশন বা বেসলাইন তার কন্ডিশনটা দেখার জন্য। সেইটা বুঝে তারপরে আমাদের মানে সেই সময়টা যাওয়াটাই আসলে এটাকেই আমরা বলি প্রিকনসেপশনাল কাউন্সিলিং। সে আগে দেখবে যে তার বডি সে ফিট নাকি প্রেগনেন্সির জন্য, ফিট হয়ে তারপরে সে প্রেগনেন্ট হবে, তাহলেই হচ্ছে যে 70% কন্টিনিউ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, আমাদেরকে তামান্না কমেন্ট করেছেন, দিনা খুব ভালো হচ্ছে ম্যাম, আপনার হয়তো কেউ কমেন্ট করেছেন। তো সেরকম আপনাদেরও যদি কমেন্ট করার ইচ্ছা থাকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আমাদের আজকে প্রোগ্রাম রিলেটেড, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদেরকে কল করতে পারেন। কল করবার জন্য
ডায়াল করুন 0258315184 অথবা আপনি এটাও ডায়াল করতে পারেন 09642964964 ম্যাম ফিরে যাচ্ছে এই ব্যাপারটাতে যে আপনি বললেন যে রিপিটেড প্রেগন্যান্সি লস, তাহলে আমাকে একটু বলুন যে প্রি কনসেপশনাল বা হচ্ছে সে যখন আবার পরবর্তীতে কনসিভ করছে তখন তাকে কি ধরনের কাউন্সেলিং দেওয়া যেতে পারে? আচ্ছা, মানে প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলতে আমরা কি বুঝি? প্রি কনসেপশনাল কাউন্সিলিং হচ্ছে কনসেপশনের আগে, মানে যখন প্ল্যান করবে যে আমরা একটা কাপল Conceive প্ল্যান করতে করবে চাই। যে আমরা কনসিভ করতে চাই, প্ল্যান করার পরে তারা একজন ডক্টরের কাছে যাবে যে তারা কি দুজনেই ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি ফিট আছে নাকি ফর প্রেগনেন্সিতে সবসময় মানে যেটা আগে ভাবা হতো বা যে আমরা চাচ্ছি আচ্ছা প্রেগনেন্ট হয়ে গেলাম, কিন্তু এই যে প্রেগনেন্সির পরবর্তী সময়ে যে রিপিটেড অ্যাবর্শন হওয়া বা প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের Complication ঝুঁকিপূর্ণ যে অবস্থাগুলো তৈরি হয়, সেগুলোর অনেকগুলোই কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি, অ্যাভয়েড করতে পারি যদি আমরা একটা ভালো প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে আমরা প্রেগনেন্সিটা স্টার্ট করি। তো এই যে ডক্টরের কাছে আগে যাওয়া এবং তাদের ডক্টরদের সাথে কথা বলা যে তাদের দুজনের হেলথ স্ট্যাটাস সম্বন্ধে জানাবে, তাদের পরিবারের হেলথ স্ট্যাটাস সম্বন্ধে জানাবে, জানানোর পরে যদি ডক্টরের মনে হয় যে কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে তাহলে সে দিবে, দেওয়ার পরে তারপরে একটা সময় পরে বলবে যে এখন আপনারা চেষ্টা করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় যে আগে থেকেই পেশেন্ট জানে যে আমার হাইপারটেনশন আছে বা আমার ডায়াবেটিস আছে বা আমি এই মেডিকেশনে আছি, সেই ক্ষেত্রে আমার প্রেগনেন্সির আগে কি কোনো পরিবর্তন বা কোনো কিছু লাগবে কিনা। তো এই সময় এইভাবেও যে ডক্টর কাছে যে সবকিছু এনভায়রনমেন্টটা তার বডির এনভায়রনমেন্টটাকে ফিট করে তারপরে যে প্রেগনেন্ট হওয়া, এটাই হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা করলে আমরা অনেকখানি কমপ্লিকেশন, প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন অ্যাভয়েড করতে পারি, কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ ম্যাম। আমাদেরকে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে একজন SMS এর মাধ্যমে প্রশ্ন করেছেন। তিনি 7 মাস আগে ওনার একটি বাচ্চা লস হয়েছিল অ্যাবর্শনের মাধ্যমে। তো তিনি জানতে চান যে তিনি এখন আবার কনসিভ করতে চাইছেন, কিন্তু ওনার কিছুতেই পিরিয়ড হচ্ছে না এবং তার প্রেগন্যান্সি টেস্টও নেগেটিভ আসছে। আচ্ছা, সেটা 7 মাস আগে তার হচ্ছে বাচ্চা লস করেছে, মানে কি অ্যাবর্শন হয়েছে? অ্যাবর্শন হয়েছে। 7 মাস আগে অ্যাবর্শন হয়েছে। এর আগে কি তার প্রেগনেন্সিটা রেগুলার ছিল কিনা এটা দেখতে হবে। মানে তার কি আগে থেকেই অনেকের থাকে না যে ধরো PCOS এর পেশেন্ট, ওদের হচ্ছে নরমালি অলিগোমেনুরিয়া, ইনফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, কি মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়েশনটা অনেক ডিলে হয়, তাদের ক্ষেত্রে সেরকম কোনো কিছু আছে কিনা এটা আমার জানা দরকার ছিল। কারণ অ্যামেনুরিয়ার প্রথম কারণই হচ্ছে প্রেগনেন্সি। সে বলেছে সে প্রেগনেন্ট না, তাহলে অন্য আর কি কারণে তার হচ্ছে অ্যামেনুরিয়া হচ্ছে। তার মধ্যে যদি তার আগে থেকে এরকম হিস্ট্রি থাকে যে তার হচ্ছে আগে থেকে এরকম মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার, সেই সব ক্ষেত্র যদি হয় তাহলে তাকে ফার্স্টে যেটা করতে হবে, এখন হরমোনাল প্রিপারেশন নিয়ে একটা উইথড্রয়াল ব্লিডিং করতে হবে। উইথড্রয়াল ব্লিডিং করে তারপরে হচ্ছে সে প্রেগনেন্সির জন্য চেষ্টা করবে। যেহেতু তার যদি তার হচ্ছে ওই ইরেগুলার মেনস্ট্রুয়েশনের পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। কারণ এগুলোর সাথে অনেক সময় থাইরয়েডের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা থাকতে পারে। এগুলো দেখে এগুলো ট্রিটমেন্ট করে তারপরে হচ্ছে তার প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে তার একজন আসলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। একদম কমপ্লিট ইভ্যালুয়েশন এবং সবকিছুর মাধ্যমে তিনি আবারও কনসিভ করতে পারবেন। আমাদের দুর্ঘটনা আবার ঘটতে পারে। হ্যাঁ, এই জন্যই আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন যে তিনি প্রেগনেন্ট এবং তিনি কি ডিক্লোফেনাক খেতে পারবেন কিনা। তিনি এখানে কোনো উইক উল্লেখ করেননি। এনএসআইড গ্রুপ, আচ্ছা, তার হয়তো বা কোনো ব্যথার জন্য বা কিছু, সেটা কিছু বলে নাই না, কিন্তু কোনো ধরনের ব্যথা বা কিছু। প্রেগনেন্সিতে যেমন লো ব্যাক পেইন এই ধরনের জিনিসগুলো কিন্তু কমন, অনেক মাই বলে। তো এইসব ক্ষেত্রে আমরা তো এনএসআইড হচ্ছে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, আমরা দিব না। হ্যাঁ, আমরা সাধারণত প্রেগনেন্সির যেসব ট্রিটমেন্টগুলো দিই তার মধ্যে ট্রামাডল গ্রুপের ড্রাগটাই আমরা পছন্দ করি যদি খুব বেশি ব্যথা হয়। আর যদি অল্প ব্যথা হয় তাহলে আমরা প্যারাসিটামলেই থাকি। হ্যাঁ, আর তাছাড়া যেসব ব্যথা যেমন প্রেগনেন্সিতে কমন, তার মধ্যে একটা লো ব্যাক পেইন, এটা সাধারণত মাকে আমরা ক্যালসিয়ামের ডোজটা বাড়ায় দিই, বা যেসব মারা ক্যালসিয়াম নিচ্ছে না তাদেরকে ক্যালসিয়াম দেই, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স দেই, এসব কিছু সাপোর্টিভ জিনিস, প্লাস কাউন্সিলিং করি। কারণটা বুঝাই বলি যে ব্যথা হওয়ার কারণটা কেন, তার ক্যালসিয়াম কমছে, প্লাস বড় একটা ইউটেরাস বাচ্চা ধরে রাখতে হচ্ছে। তো সবকিছু কারণটা বুঝাই দিলেও অনেক সময় দেখা যায় সে আস্তে আস্তে নিজে কাউন্সিলিং করে ব্যথাটা কমায় আনে। তো এখানে কারণটা বলে দিলে আর একটু সুবিধা হতো যে কেন। কিন্তু এনএসআর গ্রুপের ড্রাগ মানে ডাইক্লোফেনাক বা এসিক্লোফেনাক এই জাতীয়
জাতীয় ড্রাগ সে নিতে পারবে না। এখন কন্ট্রাইন্ডিকেটেড। তো আপনি আপনি আরেকটু ডিটেলসে আমাদেরকে এসএমএস করুন। আর যারা যারা আমাদেরকে এসএমএস করতে চান আপনার যে কোনো গর্ভকালীন সমস্যা নিয়ে অথবা যে কোনো স্ত্রী রোগ নিয়ে অথবা গাইনোকোলজিক্যাল যে কোনো প্রবলেম নিয়ে যদি কেউ আমাদেরকে এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলুন SFM স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন, পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আরও একজন আমাদেরকে ম্যাম এসএমএস করেছেন যে তিনি 28 তারিখে লাস্ট ডক্টর দেখিয়েছিলেন এবং ডক্টর দেখানোর পর যখন আল্ট্রাসাউন্ড তার করা হলো তখন ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট পাওয়া গেছে এবং তখন তাকে ডক্টর ফলিক অ্যাসিড এবং এগুলো বিভিন্ন সাপ্লিমেন্টেশন আরও প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু এখন যখন কিছুদিন আগেই ওনার ব্লিডিং হচ্ছে হঠাৎ করে, তো ওনার কি অ্যাবর্শন প্রসেসটা কি স্টার্ট হয়ে গেছে কিনা? কত উইকস প্রেগন্যান্সি উনি কি 30 উইক প্রেগন্যান্সি বলেছেন। 30 উইকসে? জি। মানে তার মানে কি? তার মানে তো হচ্ছে আসলে অ্যাবর্শন হবে না যদি এমন হয় যে 30 উইকসে তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় এটা বলার একটু ভুল হতে পারে, কারণ 30 উইকসে তো ফলিক অ্যাসিড দিয়ে দেয় না, ওনার উইকসটা আর্লি হবে হয়তো। হ্যাঁ আর্লি হবে, এটা আমার মনে হয় বলার কোনো ভুল হতে পারে। তো এটা তার আর্লি প্রেগনেন্সিতে যদি এরকম ফিটাল হার্ট অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় তাহলে অনেক সময় ডক্টর ওয়েট করে যে স্পন্টেনিয়াস এক্সপালশন হয় কিনা একটা। আর যদি নাই এসে থাকে যে তার এটা ফার্স্ট সোনোগ্রাফি, তার অলরেডি হার্টবিট আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা হয় যে ওয়েট করে যে আরো 2 সপ্তাহ ওয়েট করা হয়। এখানে কয়েকটা ব্যাপার হয়, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে ব্লাইটেড ওভাম হতে পারে। আর 30 উইকসে যদি আসলে হয়ে থাকে তাহলে যে কোনো একটা জায়গায় ওনার ভুল হতে পারে। যদি 30 উইকস হয়ে থাকে তাহলে তো এটা আসলে আইইউডি হয়ে যাবে, ইন্ট্রাইউটেরাইন ডেথ। সেই ক্ষেত্রেও অনেক সময় মানে ন্যাচারালি আসলে যদি ইন্ট্রাইউটেরাইন ডেথ হয় 80% ক্ষেত্রেই পরবর্তী 2 উইকসের মধ্যে ব্যথা উঠে ডেলিভারি হয়ে যায়। কিন্তু এখন যেহেতু অনেক ধরনের ড্রাগসের অপশন আছে, আমরা আসলে একটা মৃত বাচ্চা নিয়ে তো মা এরকম 2 সপ্তাহ অপেক্ষা করবে, এটা তো তার জন্য একটা মেন্টাল স্ট্রেস। আমরা সাধারণত এখন বিভিন্ন ধরনের ভালো ড্রাগ আছে, আমরা কৃত্রিম উপায়ে ব্যথা উঠে ডেলিভারি করে ফেলি। তো এখন আসলে উইকসের এই জায়গাটাতে একটু কনফিউশন আছে। উনি হয়তো তারিখ বোঝাতে চেয়েছেন বা এরকম কিছু কিছু হবে। হ্যাঁ ম্যাম, আপনি বললেন আইইউডি এর কথা অথবা ইন্ট্রাইউটেরাইন ডেথ। তো আইইউডি বা অ্যাবর্শনের মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুইটা কেন? ওই যে গর্ভকালীন সময়টা যদি ভায়াবল এজের আগে হয়, ভায়াবল এজের আগে কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলবো মিসড অ্যাবর্শন, মানে খুব ইজিলি যদি আমি বুঝাতে চাই। আর যদি ভায়াবল এজের পরে হয় তাহলে তখন যদি কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় বাচ্চার, তখন আমরা বলি ইন্ট্রাইউটেরাইন ডেথ। ভায়াবল এজটা কত যদি বলতেন? হ্যাঁ, ভায়াবল এজটা আসলে কোন দেশের কতখানি সাপোর্ট একটা বাচ্চাকে দিতে পারবে জন্মের পরে, গর্ভের ভিতরে একটা বাচ্চা যেই অবস্থায় থাকে, যেই পরিবেশে থাকে, বাহিরে আসলেও সেই পরিবেশটা তাকে প্রোভাইড করতে পারবে যাতে সে বেঁচে থাকতে পারে। তার উপরে, এটাও আমি সাধারণ মানুষকে বোঝার জন্য বলতেছি, তার উপরেই নির্ভর করে আসলে আমাদের ভায়াবল এজটা হয়। যেমন যেসব খুব ডেভেলপ কান্ট্রি, ওখানে ভায়াবল এজটা 22 উইকস। 22 উইকসের পরেই দেখা যায় ওদের ডেলিভারি হলে ওরা বাচ্চাটাকে সেই সাপোর্ট দিতে পারে যে বাচ্চাটা মায়ের পেটের যেই পরিবেশে ছিল সেই পরিবেশে বাড়তে পারে। হ্যাঁ, আর আমাদের দেশে আগে ছিল 28 উইকস, কিন্তু আমরা এখন আস্তে কমে এসেছি। আমরা এখন মোটামুটি 26 উইকসকেই ভায়াবল এজ বলি। 26 উইকসের পরে একটা বাচ্চা যদি কোনো কারণে জন্ম নিয়ে ফেলে তাহলে আমরা মোটামুটি সাপোর্ট দেওয়ার মতো আমাদের নিউনেটোলজিস্টদের সেই ইয়েটা আছে, সেই সেটআপটা আছে আর কি। অবশ্যই। ম্যাম, আমাকে যদি একটু বলতেন যে আপনি বলেছিলেন যে গর্ভকালীন অবস্থায় রক্তপাতের আরেকটি কারণ হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। সো একটোপিক প্রেগন্যান্সি জিনিসটা কি? এটাও আর্লি প্রেগনেন্সিতে হবে। হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সিটা হয় কোথায়? প্রেগনেন্সির স্বাভাবিক জায়গা হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের মধ্যে। হ্যাঁ, ওখানে যে প্রেগনেন্সির যে প্রেগনেন্ট যে ফার্টিলাইজড ওভামটা সেটা যে ওখানে ইমপ্ল্যান্ট হবে, সেখান থেকে আস্তে আস্তে বড় হবে, ফুল, বাচ্চা, পানি সব তৈরি হবে। তো প্রেগনেন্সি তার স্বাভাবিক জায়গায় যদি ইমপ্ল্যান্ট না করে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় যেমন টিউবে হতে পারে, ওভারিতে হতে পারে, মানে একটোপিক প্লেসে যদি যে ইমপ্ল্যান্ট করে তাহলেই সেটাকে আমরা বলে থাকি একটোপিক প্রেগনেন্সি, যেটা কিনা একটা অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি। অবশ্যই এটা গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি। হ্যাঁ, যদি অবশ্যই একটা ডক্টর না, একটা হসপিটালে চলে যেতে হবে। হ্যাঁ, একটা হসপিটালে চলে যেতে হবে একটোপিক প্রেগনেন্সি যদি কারো হয়। আর এটা বুঝতে পারবে কিভাবে? যখনই প্রেগনেন্সিটা অন্য একটা জায়গায় ইমপ্ল্যান্ট হবে তখন দেখা যায় যে তার
পেইন থাকবে, যে আর্লি প্রেগনেন্সিতে খুব পেইন, ব্লিডিং থাকতেও পারে নাও থাকতে পারে, হালকা ব্লিডিং হতে পারে, কিন্তু পেইন থাকবে যতক্ষণ পর্যন্ত না আনরাপচার থাকবে। যখনই রাপচার হয়ে যাবে তখন তার একটা ফেইন্টিং অ্যাটাকের হিস্ট্রি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে পেশেন্ট দেখা যাবে যে শকে যাওয়ার জন্য যেসব ফিচারগুলো, খুব সোয়েটিং হচ্ছে, পেশেন্ট দাঁড়াতে পারছে না, এই ধরনের সমস্যাগুলো, তার আগে তার সিভিয়ার একটা পেইন থাকবে। আর যখন অনেক ব্লিডিং হয়ে যাবে তখন পেটে রক্ত জমার জন্য যেসব ব্যথা ট্যাথা ওই ধরনের সিমটম থাকতে পারে। তো এরকম যদি হয় যে আর্লি প্রেগনেন্সিতে খুব পেটে ব্যথা হচ্ছে, অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। অ্যাটলিস্ট একটা সোনোগ্রাফি করে প্রেগনেন্সির ইমপ্ল্যান্টেশনটা কোথায় এটা জেনে নেওয়াটা জরুরি। ম্যাম, আমাদেরকে একজন কমেন্টের মাধ্যমে, তার নাম হচ্ছে নীরব, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ম্যাডাম আমার স্ত্রী হচ্ছে 7 মাসের আত্মসত্ত্বা, তো মানে 7 মাসের এই সময়টাতে কি সহবাস করা যাবে কিনা বা এটা কি ঝুঁকিপূর্ণ কিনা? আচ্ছা, যদি প্রেগনেন্সির তার যে প্রেগনেন্সি জার্নিটা একদমই আনইভেন্টফুল থাকে, কোনো ধরনের ঝুঁকি পুরো প্রেগনেন্সিতে না হয়, আমরা সাধারণত মাঝের যে 3 মাস মানে ফার্স্ট ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে সহবাসটাকে অ্যাভয়েড করতে বলি। মিড ট্রাইমিস্টার আসলে সহবাসের জন্য বলা হয়। তো এই জন্য যেহেতু 7 মাস তো আসলে আমাদের 28 সপ্তাহ পরেই পড়ে, তাই না? সেক্ষেত্রে আসলে সহবাসটা অ্যাভয়েড করলেই ভালো হবে। আশা করি নীরব আপনি আমাদের ম্যামের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা কথা বলছিলাম একটু আগে একটোপিক প্রেগনেন্সি নিয়ে। তো একটোপিক প্রেগনেন্সি টাইপগুলো কি কি আছে? আমরা জানি যে রাপচার্ড, আনরাপচার্ড এরকম বলা হয়। একটোপিক প্রেগনেন্সির টাইপ হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হতে পারে, আনরাপচার্ড হতে পারে, এটা হচ্ছে কি ধরন নিয়ে আসলো সেইটা। আবার হচ্ছে একটোপিক প্রেগনেন্সি আবার কোথায় হচ্ছে, মানে টিউবে হতে পারে, ওভারিতে হতে পারে, তারপরে পাউচ অফ ডগলাস, মানে এটা আসলে ওরা বুঝবে না, মানে ইউট্রাস ছাড়া অন্য যে সব জায়গা হতে পারে সেই অনুযায়ী এটাকে বলা যায়। টাইপ করা হয়েছে। আর একটোপিক প্রেগনেন্সির ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্টের মধ্যেও ব্যাপার আছে যে সবসময় যে সার্জারি লাগে এরকম না, এটা এখানে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্টেরও সুযোগ আছে, কিন্তু সেগুলোর হচ্ছে কিছু শর্ত আছে, যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে কিনা, বাচ্চার হচ্ছে স্যাকের সাইজটা কিরকম, মায়ের হেমোডিনামিক কন্ডিশনটা কেমন, রাপচার হয়ে গেছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে এটাকে হচ্ছে ঠিক করা হয় যে তাকে কি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া যাবে নাকি সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। আবার সার্জারির মধ্যেও কনজারভেটিভ সার্জারি করা যাবে না ডেফিনিটিভ সার্জারি করতে হবে। তো যেটাই হোক, আসলে এরকম যদি কোনো সমস্যা হয়, যেটা আমার শ্রোতাদের জন্য বলতে চাই, যে প্রেগনেন্সির সাথে তলপেটে ব্যথা এবং অতিরিক্ত ব্যথা হলে একটোপিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তাকে অবশ্যই একবার একটু ডক্টর দেখিয়ে নেওয়া উচিত, কারণ তাকে বুঝতে হবে যে এইটা স্বাভাবিক না, প্রেগনেন্সির সাথে তলপেটের ব্যথা স্বাভাবিক না। আচ্ছা ম্যাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনি বলছিলেন যে গর্ভকালীন অবস্থায় রক্তপাতের মানে লেট স্টেজের একটা বড় কজ হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। তো অ্যান্টিপার্টাম হেমোরেজ জিনিসটা কি ম্যাম? অ্যান্টিপার্টাম হেমোরেজ হচ্ছে পার্চুরেশনের আগে ব্লিডিং, মানে আমার ডেলিভারির সময় একটা ব্লিডিং হবে, এটাই স্বাভাবিক, তাই না? ডেলিভারি ব্যথা উঠে নাই, কিন্তু তার আগেই যদি যোনিপথে প্রেগনেন্সি অবস্থায় ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছে 7 মাসের পর থেকে, 28 সপ্তাহ পর থেকে ডেলিভারি ব্যথা ওঠার আগ পর্যন্ত যদি ব্লিডিং হয়, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর অ্যান্টিপার্টাম হেমোরেজের কজের মধ্যে তো তোমাকে প্রথমেই বলেছি যে গর্ভফুলটা হচ্ছে মেইন কজ। গর্ভফুলটা যদি নিচে থাকে, জরায়ুর মুখে থাকে, তাহলে প্লাসেন্টা প্রিভিয়া, ওখানে একটা ব্লিডিং হতে পারে, অথবা যদি গর্ভফুলটা মানে তার নির্দিষ্ট সময়ের আগেই যদি সেপারেশন হয়ে যায়, তাহলে যে ব্লিডিংটা হয় সেটাকে আমরা বলি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এটা একটা কারণ হতে পারে অ্যান্টিপার্টাম হেমোরেজের। আচ্ছা ম্যাম, যদি প্লাসেন্টা প্রিভিয়া হয় তাহলে আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট করেন, বা ডেলিভারি প্রসিজিওরটা কি, এবং ইন কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা ডেলিভারি প্রসিজিওরটা কি, সবটাই কি সার্জিক্যাল নাকি মানে কিভাবে করা যেতে পারে? আচ্ছা, যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়, আমরা হচ্ছে এক তো হচ্ছে যদি পেশেন্ট আগে থেকেই সোনোগ্রাফি করা থাকে, আগে থেকে সেও জানে, তার ডক্টরও জানে যে এটা সে হচ্ছে তার প্লাসেন্টাটা গর্ভফুলটা একদম জরায়ুর মুখে ইমপ্ল্যান্ট করেছে, বা সেকে দিস ইজ এ কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া, তখন যদি সে ব্লিডিং নিয়ে আসে, আসলে যখনই জানতে পারে যে গর্ভফুলটা নিচে আছে, তখন যেটা করা হয় হচ্ছে কোথায় আছে, সামনের দিকে নিচে আছে না পিছনের দিকে নিচে আছে, এবং সেটা একদম মানে জরায়ুর মুখ যেটা, সেটাকে কাভার করে আছে নাকি সেটার কাছাকাছি যে আছে, মার্জিনাল যে আছে, এটার উপর ডিপেন্ড করে একটা ডেলিভারি প্ল্যান আগে থেকেই ডক্টর এবং পেশেন্টকে জানায় দিয়ে করা থাকে। আর যদি আগে থেকে না জানে, যে আগে থেকে তার কোনো সোনোগ্রাফি নাই, তাই সে হঠাৎ আমাদের কাছে একটা ফ্রেশ ব্লাড ব্লিডিং নিয়ে আসছে, বা সে হয়তো বা ঘুমাচ্ছিল, রাতে ঘুম থেকে উঠে দেখে যে তার হিউজ ব্লিডিং হচ্ছে,
সাধারণত প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং এ পেশেন্টের হচ্ছে পেইনের কমপ্লেইন থাকে না। তো এরকম ভাবে যখন আমাদের কাছে আসে, আমি সবসময় তোমাকে বলছি যে ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের মেইন মানে ট্রিটমেন্টটা আমাদের দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে যখনই তার ব্লিডিং, তখনই বুঝতে হবে যে ব্লিডিং এর পরিবর্তে তাকে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেইভাবেই পেশেন্টকে আমরা জেনারেল যেসব ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো আমরা দিয়ে থাকি পেশেন্টকে। আর যেটা তুমি বললে যে ডেলিভারির ব্যাপারটা নির্ভর করে সোনোগ্রাফি অনুযায়ী তার ফুলটা কতখানি অস্কে কাভার করে আছে এবং সামনে পিছনে তার উপরে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ব্লিডিং যেহেতু অনেক বেশি হয়, লাইফ থ্রেটেনিং কন্ডিশন, আমরা নর্মাল ডেলিভারির জন্য যে ওয়েট করব 10 ঘন্টা 12 ঘন্টা, সেই সময়টা হয়তো আমাদেরকে দিবে না, সেই ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওরেই যেতে হয়। আর একটা বললে যে অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে ইউজুয়ালি অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে যখনই ফুলটা সেপারেট হয় তখন সময় না হলেও মায়েরা সাধারণত লেবারে চলে যায়, জরায়ুর মুখ ওপেন হওয়া শুরু করে। এখন সেখানেও খুব ইম্পর্টেন্ট যেটা যে বাচ্চার হার্টবিট আছে কিনা। বাচ্চার যদি হার্টবিট থাকে সেই ক্ষেত্রে যত ফুল সেপারেট হবে বাচ্চা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বাচ্চা একটা রিজনেবল ম্যাচুরিটিতে চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করলে বাচ্চাটাকে হয়তো বা বাঁচানো সম্ভব। আর যদি দেখা যায় যে না, বাচ্চার হার্টবিট নাই বা বাচ্চা ওই রকম রিজনেবল ম্যাচুরিটিতে যায় নাই বা আমার সেই সেট আপ নাই যে বাচ্চাকে আমি 28 সপ্তাহের বাচ্চাকে বের করে আমি একটা ভালো এনআইসিইউ দিতে পারবো, ওরকম যদি কোনো সব দিক থেকে আমার যদি সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে, এবং মায়ের লেবারটা খুব সুন্দর প্রোগ্রেস হচ্ছে, যে ডেলিভারি হয়তো বা পরবর্তী 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে, যেটা রক্তপাতকে মাকে অত খারাপ করবে না, সেই ক্ষেত্রে আমরা অ্যালাউ করি নর্মাল ডেলিভারির জন্য। জি ম্যাম, আমাদেরকে SMS এর মাধ্যমে একজন প্রশ্ন করেছেন, তিনি 6 উইক প্রেগনেন্ট, তো তিনি লং জার্নি করতে চাচ্ছেন, তো এটা কি করা যাবে কিনা? 6 উইক প্রেগনেন্ট একজন এখন 6 উইকস প্রেগনেন্সি, তাই না? তার হচ্ছে হয়তো বা মানে সোনোগ্রাফি করে তার হার্টবিট আসছে বা এরকম কোনো কিছু তো দেখে না। আসলে প্রেগনেন্সিতে আমরা তো লং জার্নি বা হচ্ছে রাস্তা যদি খারাপ হয়, এই ধরনের জার্নিগুলো অ্যাভয়েড করতে বলি। এখন এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তার কি প্রয়োজনে জার্নি, এখন যদি সেটা তার এত মানে খুবই প্রয়োজন হয়, যেটা কিনা ধর অনেক সময় হয় না যেটা আমার যেতেই হবে, ওরকম যদি হয় তাহলে সে মানে যেভাবে জার্নি করলে তার সবচেয়ে সেফেস্ট ওয়েতে সে জার্নি করতে পারবে সেইভাবেই জার্নি করবে। আর যদি অ্যাভয়েড করা যায় তাহলেই ভালো। জি ম্যাম, জার্নির প্রয়োজনটা। ম্যাম আরেকটি ব্যাপার হচ্ছে যে একজন এই যে বললেন যে জার্নি করা উচিত না আসলে প্রেগনেন্ট অবস্থায় বা লং জার্নি, তো একজন প্রেগনেন্ট মায়ের কি কি ব্যাপারগুলো সবসময় মানে কি কি সতর্কতাগুলো অবলম্বন করা উচিত? আচ্ছা, খাদ্য তালিকা বলেন বা লাইফ স্টাইলে বলেন, কি ধরনের পরিবর্তন করুন? এখন প্রেগনেন্সি তো একটা মানে স্বাভাবিক ফিজিওলজিক্যাল, তাই না, স্বাভাবিক প্রসেস। তো এটা তো কোনো অসুস্থতা না, কোনো কিছু না, কিন্তু কিছু এক্সট্রা জিনিস মেনটেন করতে হবে, কারণ প্রেগনেন্সি হচ্ছে একজনের জীবনে একজনের ভিতরে দুইটা জীবন, তাই না? তো একটা মানুষ যখন দুইটা জীবনকে ক্যারি করছে তখন তো অতিরিক্ত সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, যাতে প্রেগনেন্সিটাকে সে সুন্দরভাবে তার জার্নিটাকে ফুলফিল করতে পারে বা শেষ একটা ভালো হ্যাপি এন্ডিং এ যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথম থেকেই কিছু অভ্যাস তার গড়ে তুলতে হবে, লাইফস্টাইলের কিছু চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস বলো, তার ঘুমের ব্যাপারে, তার বিশ্রামের ব্যাপারে, তার চলাফেরার ব্যাপারে। তো যদি খাদ্যাভ্যাস বলি, যে তাকে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। তো পুষ্টিকর খাবারটা বলতে কি বোঝায়? পুষ্টিকর খাবার বলতে যেই খাবারের কম্বিনেশনে আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, ভিটামিনস জাতীয় খাবার কম্বিনেশনটা পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেই ধরনের খাবার তাকে নিতে হবে, যাতে তার কাছ থেকে বাচ্চা খুব ভালোভাবে পুষ্টিটা পায়। ঠিক আছে? তার পানিটা খুব ভালোভাবে পানি খেতে, মানে বেশি পরিমাণে পানি খেতে হবে। তারপরে হচ্ছে তার আবার হচ্ছে এমন খাবার খেতে হবে যাতে তার বাউলটা ক্লিয়ার থাকে। যদি বাউলটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খাবারের রুচি বাড়বে না, তাই না? খাবারের ইচ্ছা হবে না তার, সবসময় একটা গ্যাসিয়াস ডিসকমফোর্ট। অনেক রোগী আমাদের কাছে এসে শুধু বলে যে খুব গ্যাস, আমি খেতে পারছি না। যখন হিস্ট্রি নেই তখন বলে যে না, আমার তো কনস্টিপেশন, 2-3 দিন পর পর বাউল মুভ হয়। তো এর জন্য এমন খাবার খেতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, যাতে তার পানিটা বেশি করে খেতে হবে, যাতে বাউল মুভমেন্টটা রেগুলার হয়। ঠিক আছে? তারপরে খাবারের পরে হচ্ছে তার বিশ্রামের ব্যাপারে, যেটা আমরা বলি যে প্রেগনেন্সিতে ঘুম এবং বিশ্রাম নিয়ে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা তাকে কাটাতে হবে, এবং রাতের ঘুমটা খুব সুন্দর যাতে হয় সেইভাবে সে হচ্ছে আর্লি বিছানায় চলে যাবে, ফেসবুকিং বা এইসব সব ধরনের গ্যাজেট, মোবাইল টোবাইল তার কাছ থেকে দূরে রাখবে, যাতে সে সুন্দরভাবে ঘুমাতে পারে। তারপরে হচ্ছে রেগুলার শাওয়ার নেওয়া, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, সেটা মেনটেন করতে হবে। তো এই যে জায়গাগুলো, তারপর হচ্ছে অযথা জার্নি করা, অযথা বাইরে যাওয়া, এই ধরনের জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, এগুলোও মেনটেন করতে হবে।
আর কিছু ধন্যবাদ ম্যাম। ম্যাম, শেষ একটি প্রশ্ন করতে চাই। SMS এর মাধ্যমে একজন আমাদেরকে জানিয়েছেন যে তিনি প্রেগনেন্ট অফকোর্স, এবং তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে তিনি সবসময় অ্যান্টিডিপ্রেসেন্টের মেডিসিনগুলো আগে নিতেন, তা এখন কি সেই পিলগুলো আর নেওয়া যাবে কিনা? আচ্ছা, সে প্রেগনেন্সির আগে থেকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খেত? নিতেন, হ্যাঁ। আচ্ছা, কিন্তু নাম উল্লেখ করে নাই। কোন ড্রাগটা নিতেন আচ্ছা। এটা উল্লেখ করেননি। আচ্ছা, এখন অ্যান্টি ডিপ্রেসেন্ট সব ড্রাগ কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। হ্যাঁ, সে কেউ যদি আগে থেকেই অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে থাকে তাহলে এখন সাডেন যদি ডিসকন্টিনিউ করে ফেলি সেখানেও সমস্যা, কিন্তু তাকে সুইচ করা যেতে পারে। এখন সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা নিজেরাও করি, অনেক সময় আমরা একজন সাইকিয়াট্রিস্টের কনসালটেশনে পাঠাই যে যেই অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগটা নিচ্ছে ম্যাক্সিমামই কিন্তু সাইকিয়াট্রি মানে যেসব ধরনের ড্রাগগুলো ইউজ করে ম্যাক্সিমামই ক্যাটাগরি ডিতে পড়ে। হ্যাঁ, যে ক্যাটাগরি ডি মানে হচ্ছে এই ড্রাগটা বাচ্চার ক্ষতি করতে পারে, বাচ্চার জন্মগত ত্রুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুবিধা করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তার আসলে ড্রাগের নামটা উল্লেখ করে দিলে ভালো হতো, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু উল্লেখ করেন নাই, সে অ্যান্টি ডিপ্রেসেন্ট নিশ্চয়ই কোনো সাইকিয়াট্রিস্টের অ্যাডভাইসে নিচ্ছে, সে তো নিজ থেকে নিচ্ছে না। তাহলে তার উচিত হবে সেই সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে সে কি এই ড্রাগটা সুইচ করতে পারে কিনা অন্য কোনো ড্রাগে, অথবা সে তার যেই অবস্টেট্রিশিয়ানকে দেখাচ্ছে তার সাথেও যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা একদমই শোয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে যদি আমাদের লিসেনার্স এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি আসলে যেটা বলতে চাই, আমাদের এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতিটা নিয়ে বলতে চাই যে এই যে এখন এই করোনার যেই সময়টা আমরা পার করছি সবাই, এই সময়ে খুব ঝুঁকির মধ্যে আছে আমাদের গর্ভবতী মায়েরা। হ্যাঁ, গর্ভবতী মায়েরা যেহেতু এই সময় তাদের হচ্ছে ইমিউনিটিটা কমে যায়, সেহেতু তাদের সংক্রমিত হওয়ার চান্সটা বেশি। 1 2 নম্বর হচ্ছে এই সময়টা হচ্ছে তাদের ভিজিটেরও কিছু ব্যাপার আছে না, তারা রেগুলার, আমরা তো সবসময় বলি যে এন্টিনেটাল চেকআপ, কিন্তু এই সময়টা যে তারা চেকআপের জন্য বাহির হবে সেটাও তো একটা ঝুঁকি। তো সেই দিক থেকে তারা আসলে খুব নাজুক অবস্থানে আছে। কিন্তু তাদের জন্য আমাদের যে গাইডলাইন অনুযায়ী যে কমপক্ষে 4টি চেকআপের কথা বলা হচ্ছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই 4টি চেকআপ তারা যদি একদম ভালো থাকে অ্যাটলিস্ট এই 4টি চেকআপ তারা অবশ্যই করবে। আর যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে তার যে ডক্টরের সাথে সেই ডক্টরের সাথে ওভার টেলিফোনে কথা বলুক বা তারা যাবে। আরেকটা যেটা ব্যাপার, যে ডেলিভারির প্ল্যানিংটা খুব সুন্দর করে ফেলতে হবে, যেহেতু এই সময় সব কিছুরই সংকট, তাই না? মহামারীর সময় অনেক কিছু সংকট থাকে, দেখা যায় আবার অনেক ফ্যামিলি আছে যারা জবলেস হয়ে গেছে, আসলে সেভাবে পারছে না, সেক্ষেত্রে ওনাদের পাশে আমাদের সরকারি হাসপাতালগুলো আছে। সুন্দরভাবে প্ল্যানিং করে অবশ্যই হসপিটাল ডেলিভারিটা নিশ্চিত করতে হবে, কারণ যে কোনো মহামারীতে একটা ইমার্জেন্সি, সে যদি বাসায় ডেলিভারি করে একটা ইমার্জেন্সি তৈরি হয়, তখন সেই ইমার্জেন্সিটা দেখা যাবে তারা আর ম্যানেজ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা মাকে বা বাচ্চাকে লস করব, কিন্তু আমরা সেটা চাই না। তার জন্য যখনই প্রেগনেন্ট হবে অবশ্যই তারা এক হচ্ছে চেকআপের ব্যাপারে, যেই ন্যূনতম চেকআপ বলছি সেটার ব্যাপারে খেয়াল করবে, আর তারা ডেলিভারি প্ল্যানিংটা করে ফেলবে, যাতে করে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও একটা মা এই যে কষ্ট করে গর্ভকালীন সময়টা পার করলো, তারপরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা সে জন্ম দিতে পারে। এইটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, এই 96.4 স্পাইস FM কে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আর তোমার সুন্দর উপস্থাপনার জন্য। তুমি যদিও ডক্টর হচ্ছ সামনে, তারপরেও বেশ সুন্দর করে সব ডিজিজগুলা বলছো, হয়তো বা আমাদেরকে অনেকে কোশ্চেন করতে পারে নাই, বা তারপরেও তোমার কোশ্চেনের মাধ্যমে হয়তো বা অনেকের যা জানার ছিল হয়তো বা সেটা পূরণ হয়ে যাবে, সেজন্য তোমাকেও ধন্যবাদ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার কর্মজীবন, বাস্তব জীবন দুটোর জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। গর্ভবতী সব মায়েদের জন্যই আমার একটি পরামর্শ, সেটি হচ্ছে আপনারা সবাই ঘরে থাকুন, এবং হ্যাঁ, যখন আপনাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে তখন তো অবশ্যই হবেন, কিন্তু করোনা সিচুয়েশনের কারণে একদমই দুশ্চিন্তায় ভুগলে চলবে না, কেননা একজন নিরাপদ মানে গর্ভবতী মাই কিন্তু একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারে। এবং সেই সাথে আজ আমরা যে ব্যাপারগুলো জানলাম, যেমন সতর্ক কিভাবে থাকতে হবে, বিপদ সংকেতগুলো কি, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া একটা গর্ভবতী মায়ের
কিন্তু শুধু নিজে একা যে তার যত্ন নেবেন এমনটা কিন্তু একদমই হওয়া উচিত না। তার পরিবার পরিজন মিলে সবাইকে উচিত তার যত্ন নেওয়া, তার খাবার দাবারের প্রতি লক্ষ্য রাখা, তার ডায়েটের প্রতি লক্ষ্য রাখা, তার ঠিকমতো চলাফেরা করছেন কিনা বা ভারী কিছু নিচ্ছেন কিনা, যে সতর্কতামূলক জিনিসপত্রগুলো এগুলো যাতে তারা সবসময় মাথায় রাখে, খেয়াল রাখে, এবং মাটিকে যাতে ভালোবাসে সবাই মিলে। ততদিনে শুনতে থাকুন, কারণ আগামী শুক্রবার আবারও চলে আসবো এরকমই কোনো একজন হেলথ স্পেশালিস্ট নিয়ে এবং নতুন কোনো টপিক নিয়ে আপনাদের স্পাইসার্জে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। শুনতে থাকুন, সাথেই থাকুন, আমাদের পাশে থাকুন সবসময়। 96.4 স্পাইস এফএম, সিটি অন ফায়ার।